কেউ তাকে ডাকেন বডি সোহেল, তবে এই বডি সোহেল নামটা অর্জন করা তো সোজা না। যেই পরিমাণ জিম করেন, বয়স ওনার কত দেখছেন, এই বয়সে আপনার হাঁটুর ব্যথা, মানজার ব্যথা, তারপরে হচ্ছে আর অনেক ব্যথা দেখা দেয়, ঠিক আছে। বাট আমাদের সোহেল তাজ ওরফে বডি সোহেল ভাই এই বয়সে যে ফিটনেসটা রাখছে না, এরকম একটা পোস্ট যুক্তরাষ্ট্রের নজিরবিহীন তৎপরতার আলামত লক্ষ্য করছি। আওয়ামী লীগের ইউটার্ন, রাজনীতিতে নতুন সমীকরণের আভাস। অনেক উপদেষ্টা আছেন যারা নাকি হাসিনাকে খুনি হাসিনা বলতে পারেন না। হাসিনা তো ভারতে পালিয়ে জায়গা পেয়েছে, আপনারা কিন্তু সেই পালানের জায়গা পাবেন না। ডাকসু বিপি সাদিক কাইয়ুমের এই হুঙ্কার থেকে আমরা বুঝতে পারছি যে ভারতের সাথে পীড়িত করা একদল উপদেষ্টা এখন দেশ পরিচালনা করছে ভারতের প্রেম নিয়ে। ভারত প্রেম নিয়ে যারা দেশ পরিচালনা করে, নির্বাচন করে শান্তিতে বিদায় নিতে চান, তাদের জন্য সাদিক কাইয়ুমের আজকের এই হুঙ্কার যথেষ্ট বলে আমি মনে করি। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে, আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ধানের শীষে সিল দিলে ওটা নৌকার জয় পড়বে, ধানের শীষে সিল দিলে ওটা নৌকার জয় পড়বে, আপনি নৌকার সিল মারিয়েছেন। এটা মাথায় রেখেন তারা কিভাবে লীগের পুনর্বাসন করতেছে। বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে, এটা শেষ, মরে গেছে। আওয়ামী লীগকে কব্বর দিয়ে সামনের দিনের রাজনীতি করতে হবে, উল্টা ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করে আগামী রাজনীতি করতে চাইতেছে বিএনপি। তো সেটা হয়তো তাদের স্বার্থেই সেগুলিকে পুনর্জীবিত করবে। কিন্তু সালমান এফ রহমান কিন্তু ছাড় পাচ্ছেন না। আজকের খবর হলো এই, সালমান এফ রহমানের বিরুদ্ধে 17 মামলায় অভিযোগপত্র দাখিল, শিগগিরই দাখিল করবে। বাণিজ্যের আড়ালে 97 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করার আমার খুব ইচ্ছা ছিল বাংলাদেশি ওনার জিমে জিম টিম করার, হালকা হালকা পেট টেট লেলাই যাচ্ছে, বাঙালি জাতির যেটা হয় আর কি। তো যাই হোক, হয়তো আমার স্বপ্ন আর বেশি পূরণ হবে না, আবার হইতেও পারে। কারণ কেউ বলছেন সোহেল ভাই পালাই গেছেন, কারণ ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনেক কিছুই কিন্তু মাঝখানে আয়োজন হচ্ছিল, এবং কি যারা অনলাইন কিং এবং কি রাজনৈতিক ভাবেও তিনি অনেকের বাটে পড়ে গেছিলেন। আর কেউ কেউ বলছিলেন যে না, সোহেল তাজ আসবে ফিরে বীরের বেশে, এরকম ওনার যারা সমর্থকরা আছেন। এখন কেন হঠাৎ করে এই কাহিনীগুলো আসছে? সাম্প্রতিক সময়ে গেল 2 দিন 1 দিন আগে আপনারা ফেসবুকে কিছু অ্যাক্টিভিটিস দেখছেন সোহেল তাজ ভাইয়ের। হুট করে ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে পরে দেখা গেল যে তিনি আসলে এই মুহূর্তে আমেরিকাতে আছেন। আমেরিকায় পা দিয়ে যেটা হয় আর কি, দেশের মধ্যে থাকলে যতই যেই সরকারমূলক বাক স্বাধীনতা আছে, মানুষের মধ্যে ভয় কাজ করে। ক্ষমতায় থাকা মানুষরা বাক স্বাধীনতা শতভাগ পছন্দ করেন না, অনেক সময় সিস্টেমের কারণে বাটে ফালাইতে পারেন না, যারা ফালাইতে পারে তারা কিন্তু ফালাই দেন। সোহেল তাজ ভাই বাংলাদেশে থাকাকালীন এই সরকারকে নিয়ে একটা টু শব্দ করে নাই। তিনি কন্টিনিউ আওয়ামী লীগের ইস্যুগুলোতে তিনি কথা বলছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পা দিয়েই প্রথমে ইজিপশিয়ান দুলাভাইয়ের সাথে ব্যাপক সেই লেভেলের খানাদানা খাইতে পারে। আসলে ব্যায়াম করতে হবে, শারীরিক ব্যায়াম করলে খাবারের চাহিদা বাড়ে, ক্যালোরি বার্ন করতে হবে। আচ্ছা, ওটা অন্য আলাদা। তো আমাদের সোহেল তাজ ভাই প্রথমে টেবিল ভর্তি ওনার বোনের সাথে, ইজিপশিয়ান দুলাভাই প্রফেসর আমর খাইরি আব্দুল্লাহ, আমি জানি না আর অনেক লম্বা নাম। তো যাই হোক, ওনার সাথে উনি খাওয়া দাওয়ার ছবি দিচ্ছেন। এরপরই সেই খাওয়া খাইয়া শরীরে একটা হিট আসছে। বিদেশি খাবার অনেক ফ্রেশ, বাঙালির মতো 2 নাম্বারই নাই, মানুষ 2 নাম্বার, খাবার 2 নাম্বার। তো ভালো খাবার খেলে কি হয়, মস্তিষ্ক ঠিক মতো কাজ করে। মস্তিষ্ক ঠিক মতো কাজ করলে কি হয়, মাঝে মাঝে সাহস চলে আসে। কেউ কেউ বলছেন যে এই একটা স্ট্যাটাস দেওয়ার লাগে আপনি আমেরিকা পালাই গেছেন। আচ্ছা, কি লিখছেন, কেন এটা নিয়ে এত ভাইরাল? তিনি লিখছেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকা বাদ দিয়ে ইতিহাস বিকৃত অথবা আড়াল করে নতুন করে ইতিহাস লিখে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের চেষ্টা এই দেশের মানুষ কখনো মেনে নিবে না। আপনি এটা যদি একটু এলাবোরেশন করেন ওনার স্ট্যাটাসটাকে, তাহলে এখানে কি কি আসতেছে দেখেন। মানে 71 ইস্যুতে এই মুহূর্তে যে অনেক বিতর্কিত বক্তব্য, নানান কিছু, জাতীয় সঙ্গীত বদলানোর যে আয়োজন, অনেক কিছু কিন্তু আমরা শুনি। বা 71-এ বাংলাদেশ যুদ্ধ করে, ভারত পাকিস্তান যুদ্ধ করছে, এই কথাগুলো কারা বলছে? নতুন আমরা যারা বাংলাদেশকে বদলা দিতে চাই তারাই। এনসিপি বলে, জামাত বলে, মাঝে মাঝে অন্য দলগুলো বলে, বিএনপি মুক্তিযুদ্ধের একটা শক্ত অবস্থানে আছে। তো তিনি বেসিক্যালি বিএনপির বাহিরের যে শক্তিগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আর কোথাও না কোথাও উনি যার সন্তান শহীদ তাজউদ্দিন সাহেবের, এখন শহীদ তাজউদ্দিন সাহেবের মানুষ চিনে কেন 71 ইস্যুতে, এর বাইরে ওনার কোনো ইস্যু এখানে কানেক্টেড না। সো মুক্তিযুদ্ধ নিয়ে যখন মাইনাস পজিশন তৈরি হবে, তখন তাজউদ্দিন সাহেবদেরও মাইনাস অবস্থা শুরু হবে। আচ্ছা,
তারপর বলছেন যে নতুন করে ইতিহাস লিখে, হোয়াট ইজ দ্য মিনিং অফ নতুন করে ইতিহাস? নতুন করে ইতিহাসের মধ্যে জুলাই সনদ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করছে, যে এখানে সংবিধানের সংস্কার সংশোধন অনেক কিছু কিন্তু এখানে কানেক্টেড। তো এই সার্বিক বিষয়গুলো এটা করছে কারা? যারা ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতার কাছাকাছি মানে কানেক্টেড আছেন তাদের বিরুদ্ধে। অর্থাৎ সোহেল ভাইয়ের স্ট্যাটাসটা সোজা বাংলা যদি আমরা বুঝি, সরকারের বিরুদ্ধে একটা শক্ত কথা বলছেন। কথা সঠিক, মুক্তিযুদ্ধ বাংলাদেশের এটা রুট, এটা আমাদের কি বলা হয় যে মূল শেকড়। তো এই কথাটা বাংলাদেশে বৈশা উনি গত কয়েকদিন, আমি দেখেন ওনার ফেসবুক পেজটা যদি দেখি, বাংলাদেশে থাকাকালীন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ছাড়া সরকারকে নিয়ে কখনো কোনো রকমের মন্তব্য এরকম ভাবে করেন নাই। যাই লিখছেন সবসময় এর বাহিরে আর কিছুই নাই। তাজউদ্দিন আহমেদকে নিয়ে স্ট্যাটাস, মানে ওনার বাবাকে নিয়ে। তারপর হচ্ছে আমি গেল মাসখানেকের ফেসবুক পেজ ঘাটছিলাম যে সরকারের কোনো ইস্যুতে তিনি আসলে কথা বলেন কিনা। আমরা একজন সাধারণ মানুষেও, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে না সমালোচনা করো গঠনমূলক ভাবে, আমরাও কিন্তু করি, অনেকেই করে, তবে সোহেল তাজভী এতদিন করেন নাই। তো আমেরিকা কি তিনি আসলে পালাই চলে আসছেন? পালাই আসেন না, এয়ারপোর্ট দিয়ে পালাই আসা যায় না। এটা যারা লিখছেন বা যারা মনে করেন উনি আমেরিকায় আসছেন তবে পার্মানেন্ট থাকবেন নাকি থাকবেন না সেটা হচ্ছে আলাদা। পালাই আসতে গেলে তো উনি ভিন্নভাবে যাইতে হবে, নদী সাগর সাঁতরাইয়া। তো কিভাবে দেখছেন হঠাৎ করে সোহেল ভাইয়ের এই কমান্ডো স্টাইলের একটা স্ট্যাটাস? দেশে ফিরবেন নাকি ফিরবেন না? আমার ধারণা ফিরবেন, বাট এখন যেহেতু তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাটে আছেন, তারাও নানান ধরনের মন্তব্য করে, সোশ্যাল মিডিয়ার খেলাই এটা। ভালো থাকুন। যদি রাজনীতি করতে চায় তাহলে তাকে এক্সপিরিয়েন্সড হইতে হয়, রাজনীতি শিখতে হয়, বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতে হয়। রাষ্ট্রবিজ্ঞানে যদি পড়াশোনা করেন, মানে পলিটিক্যাল সায়েন্সে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানলে আপনি রাজনীতিতে ভালো করতে পারবেন। কিন্তু যারা রাজনীতি করে নাই কোনোদিন, তারা কি রাজনীতি করতে পারে না? এমনকি কোনো কথা আছে যে যারা রাজনীতি মানে বংশানুক্রমভাবে রাজনীতিবিদ হবে বা ছোটবেলার থেকে রাজনীতি দলের সাথে মেলামেশা করবে এবং ধীরে ধীরে সে একজন মানে পাক্কা রাজনীতিবিদ হয়ে উঠবেন, এমন তো কোনো কথা নাই। রাজনীতি না করেও কিন্তু বড় রাজনীতিবিদ হওয়া যায়। আমি যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা ধরি, উনি পড়াশোনা করছেন অর্থনীতিতে, উনি কিন্তু রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন নাই। তারপরে উনি হঠাৎ করেই বাংলাদেশের এই মানে পরিস্থিতিতে উনি রাজনীতিতে নামছেন। আমি রাজনীতি বলবো এই জন্য যে এই রাজনীতি তো কিছু প্রয়োজন, একটা রাষ্ট্র চালানো তো সম্ভব নয়, তাই নয় কি? তো উনি রাজনীতিতে যখন আসছেন তখন সবাই বলছেন যে এই ভদ্রলোক অর্থনীতিতে পড়াশোনা করছে, গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করছে, হ্যাঁ জানি উনি নোবেল লরিয়েট, বাট রাজনীতির তো উনি কিছুই জানেন। উনি কি করে দেশ চালাবেন? দেশ চালিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, পাক্কা খেলোয়াড়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খিলাড়ি নাম্বার 1। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খতরনাক খেলোয়াড়, মানে এই ধরনের উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছে বিভিন্ন সময়, যে কোনো একটা ভালো কাজের সময় হোক বা যে কোনো একটা টার্নিং পয়েন্টের সময়। আসলেও কি উনি তাই? আসলে কি উনি পাক্কা খেলোয়াড়? আসলে উনি খতরনাক খেলোয়াড়? আসলে উনি খিলাড়ি নাম্বার 1? হ্যাঁ, আপনাকে স্বীকার করতেই হবে। দেখেন এই যে পরশুদিনের ভাষণটার পরে বাংলাদেশের যে একটা টালমাটাল অবস্থা ছিল, যে এই ভাষণের পর এখন এই যে দলগুলা কোন রিয়াকশন দিবে। প্রথম দিন সেই ভাষণের পরে তো সালাউদ্দিন সাহেব একটা বিরাট রিয়াকশন দিয়ে দিল যে ওনারা খুশি না। ওনারা এইটা বলতে চাইলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বলে একটা তুল কালাম কাণ্ড, মানে বিএনপি খুশি না, বিএনপির সাথে প্রতারণা হয়েছে। যে সনদে সালাউদ্দিন সাহেব বা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাইন করছে এটাকে উল্টাইয়া দিছে, মানে হি ইজ এ ব্লাডি প্রতারক। জামাত চুপচাপ রইল, বললো আমরা কালকে জানাবো। এনসিপি কোনো কথাই বললো না, ওনারা গবেষণা নিয়ে আসেন, ওনারা গবেষণা করতেছেন। একটা দিন যাওয়ার পর মানে গতকালকে যখন দুপুরবেলা সালাউদ্দিন সাহেব বললেন, এবং উনি এটাও বলেছিলেন তখন যে রাতে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে যেখানে সভাপতিত্ব করবেন তারেক রহমান সাহেব, তারপর আমাদের রিয়াকশন জানাবো। সেই রিয়াকশন ছিল টোটালি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। ফলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানানো হয়েছে, ধন্যবাদ জানানো হয়েছে, তার মানে বিএনপি খুশি। রইল জামাত ইসলাম। জামাত ইসলাম গতকালকে একটা মিটিং করেছে, মিটিং করে মৃদু প্রতিবাদ করেছে বা আহ্বান জানিয়েছে যে আপনি যেটা করেছেন জনগণ সেটাকে ন্যায়নি পুনর্বিবেচনা করবার আহ্বান জানাচ্ছি। মানে এই গণভোটটা আগানো যায় কিনা আহ্বান শব্দের অর্থ তো আপনারা বুঝেন, এটাকে মৃদু প্রতিবাদ বলা যায়। কোন রকম প্রতিবাদ বেসিক্যালি জামাত ইসলাম করে নাই, তার মানে ইনডাইরেক্টলি জামাত ইসলাম চুপ। তো মেইনলি হলো যে উনি এমন একটা খেলা খেললো, মানে আসলে উনি একটা নাম্বার 1 খিলাড়ি বা খিলাড়ি নাম্বার 1 বলা যায়। কারণ কি মূল আলোচনা হলো যে জামাত ইসলাম অনেক হুমকি দামকি দিছিল, কিছুই করলো না, সব কিছু মাইনে নিল। বিএনপি অনেক কিছুই বলছিল, কিছুই করলো না, সব কিছু মাইনে নিল। এনসিপি অনেক কথাই বলছে, এইটা করতে দেওয়া হবে না, ওইটা করতে দেওয়া হবে না, কিছুই বলে নাই, মাইনে নিছে।
তাহলে কি আপনি নির্দ্বিধায় বলতে পারেন না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বড় রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় নাই? তার মানে কি আপনি এটা বলতে পারেন না যে রাজনীতি করতে হলে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে, রাজনীতি করতে হলে রাজনৈতিক বংশে জন্মগ্রহণ করতে হবে, বা রাজনীতি করতে হলে ছোটবেলার থেকে রাজনীতির সে বড় নেতাদের পিছনে ঘুরতে হবে? নট নেসেসারিলি। এটা হলো ব্রেইন, এটা হলো মাথা। আল্লাহ তাআলা এই যে ব্রেনটা দিছে না, সবাইকে একরকম দেয় না। ইউনূস সাহেবকে স্পেশাল একটা ব্রেন দিছে। নইলে একবার ভাবেন তো কি টালমাটাল অবস্থা ছিল 13 তারিখের আগে। একটা ভাষণ দিয়ে সব ঠান্ডা করে দিছে না? একটা দল কি কোনো প্রতিবাদ করতে পারছে? একটা দলকে কোনো হুমকি দামকি করতে পারছে? যে আমাদের এখন নরম সুরে বলতেছে আমরা 16 তারিখ ওনার সাথে বসবো। বেশি জোরে কথা বলতেছে না কেউই, কারণ সবাই ভাবতেছে যে যদি বেশি জোরে কথা বলে যদি উনি রাগ করেন, ওনাকে সবাই এখন ভয় পাচ্ছেন। বিএনপি, জামাত, এনসিপি সবাই ম্যানেজড। পুরো পরিস্থিতি ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে। ডক্টর ইউনূসের নজিরবিহীন সফলতার প্রমাণ এটা। আমরা এটার ভালো দিক খারাপ দিক এগুলো আলোচনা করবো, সমালোচনা চলতে থাকবে। আমরা অনেক বিষয় দ্বিমত পোষণ করি, ডেঞ্জারাস মনে করি, ক্ষতিকর মনে করি, বিধ্বংসী মনে করি। ইন স্পাইট অফ দ্যাট, একজন রুলার, একজন শাসক যে কতটা স্মার্ট হতে পারেন এবং কত সুন্দরভাবে নাটকীয়ভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেন, এটা ইউনূস দেখিয়ে দিয়েছেন। নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি ইউনূসের নিয়ন্ত্রণে। বিএনপি, জামাত, এনসিপি সহ সবাই ম্যানেজড। নজিরবিহীন সফলতা। দেখেন জামাত 2 দিন আগে কি হুমকিটা দিয়েছে। বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এখন জামাত। তারা 8 দলকে নিয়ে হুমকি দিয়েছে যে প্রধান উপদেষ্টার আগে গণভোট না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনলিমিটেড অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি দিব। আগে গণভোট না দিলে কোনো নির্বাচন আয়োজন করতে পারবেন না। 2029 সালে কোনো নির্বাচন করতে পারবে না। আগে গণভোট না হলে 26 সালে কোনো নির্বাচন নাই। আমিরে জামাত বলেছেন, পীর সাহেব চরমনাই বলেছেন, শিবিরের নেতারা বলেছেন, বাংলাদেশের সবচাইতে বড় দলের শীর্ষ নেতারা এই ঘোষণা দিয়েছেন। কিন্তু তারপরও প্রফেসর ইউনূস ভয় পান নাই। তিনি নীরবে নিবৃতে, তার সিদ্ধান্ত যৌক্তিক না অযৌক্তিক সে আলোচনা কিন্তু আমি এখানে করছি না। প্রফেসর ইউনূস ভুল করেছেন এটা আমরা আগে বলেছি, কিন্তু সেই আলোচনা এখানে না। কিন্তু তিনি তার মতো করে, তার সাথে আলী রিয়াজ ছিলেন, তার বিদেশি পরামর্শক ছিলেন, তার মতো করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যে না, জামাতের দাবিও মানবো না, বিএনপিরও কিছু দাবি মানবো না, কিছুটা মানবো, একটা ব্যালেন্স এইটা করবো। এটা করেছে, কিন্তু কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নেই। হওয়ার কথা কি ছিল? জামাত যে হুমকি দামকি দিয়েছিল, এমনকি বিএনপিও যে হুমকি দামকি দিয়েছিল, তাতে হওয়ার কথা ছিল সাথে সাথে দেশব্যাপী আগুন লাগার কথা ছিল, কিন্তু না, কিচ্ছু হয়নি। বরং বিএনপি দিনের বেলা একটু চিল্লাচিল্লি করে রাতের বেলা ধন্যবাদ জানিয়ে দিয়েছে। জামাতও সেম, উপরে উপরে এখনো জামাতের চিল্লাচিল্লি আছে কিছুটা, 3টা দাবি জানিয়েছে, কিন্তু আসলে জামাতও এটা মেনে নিয়েছে। জামাতও সন্তুষ্ট, জামাতও বলছে আমরা জিতেছি, উইন উইন সিচুয়েশন, আমরাও জিতেছি, বিএনপিও জিতেছি, সব ঠিক আছে, ভালো হয়েছে, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। জামাতের অরিজিনাল সিদ্ধান্ত এটা। আর উপরে উপরে ডাক্তার তাহেরের সংবাদ সম্মেলন যেটা দেখছেন, ওটা অরিজিনাল সিদ্ধান্ত, ওটা হচ্ছে একটা রাজনীতি বা নাটক। তো এই জায়গায় পুরো পরিস্থিতি বিএনপিকে ম্যানেজ করে ফেলেছে, জামাতকে ম্যানেজ করে ফেলেছে। এনসিপি সাইন করবে না, রাষ্ট্রপতির হাত থেকে কোনো অধ্যাদেশ আদেশ কিচ্ছু নেবে না, কিন্তু এনসিপি চুপচাপ, কোনো সমস্যা নাই, সব ম্যানেজড। দেখেছেন পীর সাহেব চরমনের কোনো হুঙ্কার গর্জন নাই। প্রধান উপদেষ্টার ভাষণের পর আমারও তো হুঙ্কার গর্জন ছিল, কিন্তু জামাত, এনসিপি, চরমনাই যেভাবে চুপসে গেছে, এরকম আমরাও চুপসে গেছি। এটা আমাদের দুর্বলতা হোক, যাই হোক, এটা ভিন্ন বিষয়, কিন্তু ইউনূসের সফলতা, ইউনূসের দাবি, ইউনূসের ঘোষণা সবাই মেনে নিয়েছে। ওই জায়গায় আর নড়চড়ের কোনো সুযোগ নেই এবং নড়চড়ের প্রয়োজন হবে না। অবশ্য জামাত, চরমনাই, এনসিপি চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু সেদিকে তারা যাচ্ছে না। পুরো পরিস্থিতি ম্যানেজড নাটকীয়ভাবে, নজিরবিহীন সফলতায়। বিএনপির ঝুলি থেকে আরো একটি আসন নিশ্চিত হাতছাড়া হয়ে গেল। গত 2 দিন আগে মাহমুদুর রহমান মান্না একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন যে বিএনপি গত 5 আগস্টের পর থেকে যা করেছে এতে কমসে কম তার 100টি আসন কমেছে। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কিশোরগঞ্জ 4 আসন থেকে নমিনেশন প্রাপ্ত জুলাইয়ের একজন ঘোরতম শত্রু ফজলুর রহমান। তিনি কি বললেন এরকম আর কি, মানে তিনি আটকে উঠেছেন। মাহমুদুর রহমান মান্না সেটা দ্বিতীয়বার তিনি রিপিট করেছেন যে হ্যাঁ, 5 আগস্টের পরে তাদের কমসে কম 100 আসন কমেছে। আর আমি বলছি যে ওই 100 আসন মাহমুদুর রহমান মান্না আর আজকে বিএনপির আরেকজন প্রার্থী তিনি এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের কারণে এই আসনটাও বিএনপির হাতছাড়া হয়ে গেল, তার ঝুলি থেকে বেরিয়ে গেল বলে আমার ধারণা। এবং এটি শুধু ধারণা নয়, এটি বাস্তব। কারণ এদেশের মানুষ ইসলাম সম্পর্কে, কুরআন সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো আজে বাজে উল্টাপাল্টা কথা শুনতে মোটেই প্রস্তুত নয়। অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, গাঁজা খায়, নেশা করে, কিন্তু তার কাছে আপনি ইসলাম এবং কুরআন সম্পর্কে একটু এলোমেলো কথা বলে দেখেন,
সে পারলে ওই জায়গায় আপনাকে কুপকাত করার চেষ্টা করবে। ঢাকা 14 আসনের কথা বলছিলাম, বিএনপির একজন মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, আমার পছন্দের প্রার্থী বলা তাহলে বিএনপির যতগুলো প্রার্থী হয়েছে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বিএনপি যতগুলো প্রার্থী দিয়েছে তার ভিতরে নাম্বার 1 চয়েস আমার এই প্রার্থী, কারণ সে দীর্ঘদিন ধরে গুম হওয়া বিএনপি নেতা সুমনের বোন তিনি, এবং তিনি মায়ের ডাক নামে একটি সংগঠন তৈরি করে আওয়ামী লীগের শেখ হাসিনার ভিত তিনি নাড়িয়ে দিয়েছিলেন। ড্যান ডাব্লিউ মজিনা তার বাসায় গিয়েছে তার ডাকে, এবং তিনি আন্তর্জাতিকভাবেই একটা কাজ করার সুযোগ পেয়েছিলেন, যার কারণে তার এই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে বিএনপি ঢাকা 14 আসনে তাকে মনোনয়ন দেয়। কার বিরুদ্ধে? ব্যারিস্টার আরমানের বিরুদ্ধে। যে ব্যারিস্টার আরমান তিনিও দীর্ঘ 8 বছর তিনি আয়না ঘরে গুম ছিলেন। সুতরাং এই দুজন প্রার্থী কিন্তু এখানে একেবারে সমানে সমান ছিল। জনগণের বা ঢাকা 14 আসনের ভোটার যারা, তাদের হয়তো হিমশিম খেতে হচ্ছিল, তাদের চিন্তা করতে খুব কষ্ট হচ্ছিল, বেগ পেতে হচ্ছিল যে তারা কাকে বেছে নেবে। কিন্তু আজকের ঘটনার পরে ঢাকা 14 আসনের প্রার্থীদের আর দ্বিতীয়বার চিন্তা করার কোনো প্রয়োজন পড়বে না। তারা অলরেডি আমার মনে হয় তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ সানজিদা ইসলাম তুলি, আমি তার সমালোচনা করতে চাই না, আমি এখনো তার প্রতি আমার শ্রদ্ধা আছে, কারণ তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক বড় কাজ করে দিয়েছেন। কিন্তু তিনি কেউ যত বড় ভালো মানুষই হোক, কোরআন শরীফের উপরে কোরআনকে অস্বীকার করবে, কোরআনের আয়াতকে অবমাননা করবে, অস্বীকার করবে, এইটা মেনে নেওয়া যায় না, কোনো মতো অবস্থায় এটা মেনে নেওয়া যায় না। তিনি একটি জনসভায় গিয়ে বলেছেন যে পুরুষের 4 বিয়ে করার এটা মানি না। এটা কোথায় কে বলেছে যে বিধান যারা কায়েম করতে চায় তাদেরকেও আমরা মানি না, তাদেরকে আমরা কোনো মতো অবস্থায় এই সমাজে প্রতিষ্ঠিত হতে দেব না, এবং যারা এই 4 বিয়ে করবে তাদের এই সমাজ দেখতে চায় না, যারা এটা বাস্তবায়ন করতে চায় তাদেরকেও এই সমাজ গ্রহণ করতে চায় না, কখনোই করবে না। স্পষ্ট ভাবেই, আমি বিয়ের ব্যাপারে যাচ্ছি না, একজন পুরুষ 4টা বিয়ে করবে কি 2টা করবে কি 1টা করবে, কারো ইচ্ছা না হলে তিনি না করেই থাকতে পারে, এই ব্যাপারে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। আমার কনসার্নের জায়গা ওইটা, যে ওইটা তো একটা কোরআনের আয়াত। এই স্পর্শকাতর বিষয়ে কথা বলার আগে কি তুলিকে দুবার ভাবা উচিত ছিল না? এটি তো মুসলমানদের কোরআন এবং হাদিস, এটি তো মুসলমানদের আকীদার বিষয়, এটা তো কলিজার বিষয়, তাদের কলিজায় গিয়ে আঘাত লাগে এই বিষয়ে কেউ যদি কথা বলে, তাহলে আরো তো অনেক কথা ছিল, সেই বিষয়গুলো তো কথা বলা যেত। এই নির্বাচনের আগ মুহূর্তে তুলিকে কেন এই কথা বলতে হলো? আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ঢাকা 14 আসনের ভোটারদের অত্যন্ত বেশি ভালোবাসেন, যার কারণে তিনি আসমান থেকে এই বিধানটা, এই হুকুমটা দিয়ে দিয়েছেন যে তোমাদের কষ্ট করে সিদ্ধান্ত নিতে হবে না, এই যে আমি দিয়ে দিলাম, একজনকে পচিয়ে দিলাম, আর একজন যিনি বেশি ইমানদার, যিনি বেশি কষ্ট স্বীকার করেছেন, 8 বছর ধরে অমানবিক জীবনযাপন করেছেন আয়না ঘরের ভিতরে গুম থেকে, তাকেই এবারে তোমরা সংসদ ভবনে পাঠাও, তারই বেশি প্রয়োজন। আবার তার এই কথাতে দেখুন কে খুশি হয়েছে সবচেয়ে বেশি, এই যে তাসলিমা নাসরিন তুলিকে খুব বাহবা দিয়ে তিনি দেখেন পোস্ট করেছে। এখন জামাত ইসলাম কি পারবে এই সুযোগটা কাজে লাগাতে? যেহেতু জামাতের কানে এতে পানি ঢোকে একটু দেরিতে, আমার মনে হয় জামাত ইসলাম এই সুযোগ কাজে লাগাতে সমর্থ হবে কিনা এটা সন্দেহ আছে। কালকের দিনটা খেয়াল করেন, টান উত্তেজনা, নানামুখী উত্তেজনা। একদিকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলার রায়ের দিন ঠিক হবে কালকে, যে কবে রায় ঘোষণা হবে, এটাকে কেন্দ্র করে তার 2 দিন 3 দিন আগের থেকে ভয়াবহ একটা অবস্থা, সারা দেশে এক ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থা। কি হবে ককটেল ফুটতেছে, গাড়ি ফুটতেছে, মানে মানুষের প্রাণ যাচ্ছে, মানে আর্মি নামছে, বিজিবি নামছে, সারা দেশে মানে সরকার সমস্ত শক্তি নিয়ে পড়ছে। হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দুপুরে ভাষণ দেবে। কি ব্যাপার দুপুরে কেন? এটাও একটা অস্বাভাবিক অবস্থা। সাধারণত জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তারা ভাষণ দেন সন্ধ্যায় বা রাতে, দুপুরবেলায় কেন দেবে? দুপুরবেলায় তো অস্বাভাবিক। যেমন জেনারেল ওয়াকার 5ই আগস্ট দুপুরবেলায় ভাষণ দিয়েছিলেন, তো তিনি কেন ভাষণ দেবেন? তিনি কি পদত্যাগ করবেন? তিনি কি এমন বিষয় ঘোষণা করবেন যাতে মানে বিএনপি বা জামাত ক্ষুব্ধ হবে এবং তারা রাস্তায় নামবে? আর যদি রাস্তায় নামে তখন সরকার হয় প্রতিরোধ করবে, অথবা তারা বলবে যে আমরা নাই। এমনকি এইরকম জল্পনা কল্পনা যখন কি সকাল থেকে চলছে, কিছুই কেউ বুঝে উঠতে পারছে না যে সরকার কি ভয়ঙ্কর একটা বেকারের মধ্যে পড়ছে। একদিকে আওয়ামী লীগের চাপ, অন্যদিকে বিএনপির চাপ, জামাতের চাপ, দিশেহারা অবস্থা। ঠিক সেই সময় অনেকটা ম্যাজিকের মতন কাজ করলো জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ। খেয়াল করেন, এমন একটা ভাষণ দিলেন, সেই ভাষণের পর প্রথমে সালাউদ্দিন আহমেদ কি বললেন যে ডক্টর ইউনূস তার নিজের সই করা যে সনদ, সেই সনদই তিনি লঙ্ঘন করছেন, অর্থাৎ এটাই তিনি মানেন নাই, এটা লঙ্ঘন করে তিনি বক্তব্য দিচ্ছেন। তাহলে কি দাঁড়ালো? বিএনপি চরম একটা বিরুদ্ধ অবস্থানে চলে গেল। একই দিনে গণভোট, একই দিনে সংসদ নির্বাচন, যেটার ঘোর বিরোধী ছিল জামাত এবং তার সহযোগী 8টি রাজনৈতিক দল। জুলাই সনদ হঠাৎ করে দেখা গেল যে রাষ্ট্রপতি সই করে দিল। আরে কি ব্যাপার, রাষ্ট্রপতি সই করবে? এটা তো বিষ খাওয়ার সামিল।
এনসিপির নেতারা কি বলছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষর করা মানে বিষ খাওয়ার সমান, এটা তারা মানবে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই মানতে হবে, ডক্টর ইউনূসকেই সই করতে হবে। তার মানে কি? তার মানে ইউনূস যা করলেন সেটা এক অর্থে এনসিপি মানলো না, জামাত মানলো না, বিএনপি মানলো না। আবার দেখেন, যখন নাকি সময় ঘনায় আসতেছে, সবার চোখ যে সারা দেশে কি হয়, একটা লকডাউন পরিস্থিতি, তখন ভাষণ যখন দিল দুপুর বেলায়, তারপরে থেকে কিন্তু আলোচনা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে নানান বিষয় কি বললো, একই দিনে গণভোট, একই দিনে চারটা বিষয়ের মানে সন্নিবেশিত করে সব বিষয়কে একত্রিত করে চারটা বিষয়ের উপরে গণভোট হবে, কি আজব ব্যাপার। এই ধরনের কি গণভোট হয়? হয়েছে কখনো? হয়নি। আদৌ কি গণভোট আছে? এখন সংবিধানই তো নাই, এটা কোথা থেকে পয়দা হবে? কিন্তু খেয়াল করেন, ডক্টর ইউনূসের এই ভাষণের পর আস্তে আস্তে বিকাল সন্ধ্যা নামছে, সব কিছু কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন অভিনন্দন জানায় বসলো প্রথমে এবি পার্টি, মুজিবুর রহমান মঞ্জু, তিনি নিজে আমাকে কংগ্রাচুলেট করলেন, কি আশ্চর্য ব্যাপার, এতগুলো রাজনৈতিক দলের বাইরে যে উনি এরকম স্ট্যান্ড নিলেন। তারপর দেখলাম যে 12 দলীয় জোট। তারপর দেখতেছি রাতের বেলা মানে জরুরি বৈঠক, আরে বিএনপির স্থায়ী কমিটির তারেক রহমান যুক্ত হবেন। সবাই ভাবলো যে না জানি কি কালকে থেকে হরতাল শুরু করে দেয় এরা আবার বিএনপি। হঠাৎ করে আসলো কি অভিনন্দন, একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হয়, অভিনন্দন জানানো হলো। আরে যেখানে বললো যে সনদের লঙ্ঘন করছে ডক্টর ইউনূস নিজেই, সেখানে রাতের বেলায় অভিনন্দন। জামাত দেখেন বলল যে সনদ স্বাক্ষর হয়, তারা খুশি, সনদ হয়, কিন্তু একই দিনে গণভোট, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, এইটা ঠিক হলো না, এটা প্রত্যাহার হলো। খেয়াল করেন, তার মানে মিনমিন করে একটা প্রতিবাদ করলো, তীব্র না, বললো না যে মানি না, মানবো না, কালকে থেকে লাগাতার হরতাল অবরোধ যা আছে কপালে, না হইল না। এনসিপি তো বললো যে আমরা ভাবতেছি, আমরা মিটিং করে জানাবো, এখনো সনদে সই করবো না। সনদ সই করার কি আছে? এটা তো অলরেডি রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে গেছে, আর স্বাক্ষর করা না করা এখন তো মানে কোনো আসে যায় না। তার মানে কি দেখেন, ইউনূসের, আমি যেন বললাম যে ইউনূস ম্যাজিকের সব কুপকার, এইদিকে মানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো কুপকার, অন্যান্য রাজনৈতিক দল তারাও কুপকার। তারপরে ফোকাস পয়েন্ট যেটা মানে আওয়ামী লীগ না জানি কি ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে, খবরই নেই, মানুষ আর এদিকে কোনো পাত্তাই দিল না। কোন জায়গায় দেখলাম যে বাস পড়েছে, যে ধাওয়া দিছে, সেই তুরাগ নদীতে ডুবে মরছে, দুঃখজনক। কিন্তু মানুষের ভিতরে কিন্তু আর ওই আওয়ামী লীগের কর্মসূচির কোনো গুরুত্ব পাইল না। তাইলে শেষ পর্যন্ত কার জয় হলো? বিএনপির, এনসিপির, জামাতের, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের? আমি তো বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, সংকটের মধ্যে তার এই বক্তব্যটা, ভাষণটা ম্যাজিকের মতন কাজ করছে। ফলে জয়িত তিনি শেষ পর্যন্ত, শেষ বিচারে। দর্শক কয়েকটা সমীকরণ একসাথে মিলে যাচ্ছে। একদিকে প্রফেসর আলী রিয়াজ, যিনি যুক্তরাষ্ট্রে থাকেন, ওইখানে চাকরি করেন এবং যুক্তরাষ্ট্রের চিন্তা চেতনা ওই তার আলোকে, যদি একসময় বাম করতেন, এখনো বামপন্থী কিছু উপাদান আছে, কিন্তু বেসিক্যালি যুক্তরাষ্ট্রের চিন্তা দর্শনে বিশ্বাস করেন। অথবা অনেকে মনে করে থাকে, বা পারসেপশন এটা, যে আমেরিকার প্রতিনিধি হিসেবে তিনি এসেছেন। আলী রিয়াজ, ডক্টর খলিল রহমান, সে আলী রিয়াজের নিয়োগ প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে। এই বিশেষ সহকারী, এটার মর্যাদা অনেকে বোঝে না। পলিটিক্যাল বিষয়গুলো সব দেখভাল করবেন ইউনূসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আলী রিয়াজ। এটা প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট এরকম বলা যায়, সব উপদেষ্টাদের বস আলী রিয়াজ এখন থেকে। এটা একসময় কিছুদিন ছিলেন মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তখন মাহফুজের দুর্দান্ত প্রতাপ ছিল সরকারের উপর, কিন্তু এখন কিন্তু নাই। এটা একটা বিষয় যে, এবং খলিলুর রহমান এখন ভারত যায়, অনেক হিসাব নিকাশ, তিনি ভারত সফরে যান, ভেরি সিগনিফিকেন্ট। আবার দেখেন, যুক্তরাষ্ট্র নিয়ে হাসিনা 5 আগস্টের পর হাসিনা বাহিনী যা বলে আসছিল, সম্পূর্ণভাবে সেটা ঘুরে গেছে, একদম ইউটার্ন। হাসিনার কথাই ছিল যে আমেরিকা এবং হাসিনার পোলা জয় এবং যত স্পেন্সার আছে সবার কালেকটিভ প্রপাগান্ডা ছিল এটা। কোনো গণঅভ্যুত্থান কিচ্ছু হয়নি, আমেরিকার ষড়যন্ত্রে হাসিনার পতন হয়েছে এবং এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছেন ইউনূস, এবং দ্যাট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন, মার্কিন ষড়যন্ত্র। এটাই ছিল আমাদের গণবিপ্লব কিংবা গণঅভ্যুত্থানে আওয়ামী ব্যাখ্যা, যে আমেরিকার ষড়যন্ত্র। এবং গ্রামে গঞ্জে আওয়ামী লীগের যে একদম শেষরা সিসকে সমর্থক, ওই সিসকে সমর্থকও কিন্তু এটা বিশ্বাস করতো এবং বলতো। এখন সব জায়গায় তার বলার সাহস পেত না হাসিনা পালানোর পর,
আপনার একদম ক্লোজ ফ্রেন্ড যদি হয়ে থাকে বা আত্মীয় হয়ে থাকে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা আছে, আপনি তাকে কিছু বলবেন না। ওইসব জায়গায় যদি কেউ আওয়ামী লীগের একদম স্যাঁচড়া কর্মী মত প্রকাশের সুযোগ পায় নিরাপদে, তখনও তাদের ব্যাখ্যা বা তারা এটাই বলতো যে আমেরিকার ষড়যন্ত্রে পতন হয়েছে ইউনূসের মাধ্যমে। কিন্তু সেই হাসিনা এখন বলছেন সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না। এটা রহস্যজনক। কেন এই কথা বলছেন? এটা তিনি যে বলেছেন তা না, তাকে বলতে বলা হয়েছে বা এই স্ট্যান্স আওয়ামী লীগকে নিতে বলা হয়েছে। কে নিতে বলেছে? এটা মোদি বলেছে, হাসিনার স্বামী মোদি বলেছে যে আমেরিকার বিরুদ্ধে বলাটা বন্ধ করতে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতি আছে, সেটা হচ্ছে যে ক্ষমতাসীন রেজিম তাদের সাথে বিভিন্ন দর কষাকষি বা তাদের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট, হাইস্ট ইন্টারেস্ট সেভ করার চেষ্টা করবে, এটা করতে পারে। এখন এজন্য আবার বাঁকা আঙ্গুল বাঁকা করা অথবা বিভিন্ন ষড়যন্ত্রের পথও বেছে নেয়। যেমন যুক্তরাষ্ট্র এরকম একটা কাজ করতে পারে, আমরা কিন্তু নানানভাবে ভারত আমরা মিলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে দিব, তবে হ্যাঁ দিব না, আমাদেরকে এই দাও সেই দাও, তেল দাও, গ্যাস দাও, অমুক দাও, তমুক দাও, অমুক কাজের কন্ট্রাক্ট দাও, তাহলে ঠিক আছে, না দিলে কিন্তু আওয়ামী লীগকে দিলাম। যুক্তরাষ্ট্র কিন্তু এরকম রাজনীতি শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী করে, এবং ইটস পার্ট অফ দ্য ডিপ্লোমেসি। আপনাকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে কিছু আদায় করা। সুপার পাওয়ার এমনি এমনি হয়নি, ধান্দাবাজিও আছে, আবার মানবিক কাজও আছে। অনেককে টাকা পয়সা দিয়ে একদম কোথাও কোথাও মানবাধিকার লঙ্ঘনকে সরাসরি প্যাট্রোনাইজ করে, আবার কোথাও কোথাও মানবাধিকারের জন্য কোটি বিলিয়ন ডলার আপনাকে দিবে। এটি হচ্ছে ধান্দাবাজি রাজনীতি। এটা যুক্তরাষ্ট্র করছে। তার অংশ হিসেবে আওয়ামী লীগকে এমন একটা পর্যায়ে এখন যুক্তরাষ্ট্র ভারত মিলে অথবা ভারতের সহায়তায় যুক্তরাষ্ট্র এভাবে করার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে এনে দিলাম বা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা কঠিন, এরকম একটা হাইপ তৈরি করে। ঠিক আছে, আওয়ামী লীগকে আমরা কেউ প্রশ্রয় দিব না, আমাদের এটা দাও সেটা দাও। আমার ভারতেরও এটা একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে এরকম। এই যে দেখো আওয়ামী লীগ কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক করছে, এই সেই সামনে আসছে। এই যে ভারত হাসিনাকে সরাসরি অফিস দিচ্ছে এবং প্রকাশ্যে ভারতে বসে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর অনুমতি দিচ্ছে, অনেকগুলো অফিস খোলার অনুমতি দিয়েছে, নিয়মিত হাসিনার বাসভবনে কিংবা কলকাতায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন গোপন বৈঠক করে, নানান কিছু। এগুলো ভারত কেন সুযোগ দেয়? আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য না, এটা একমাত্র কারণ এটা না। এরকম করলেই যে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে, নট নেসেসারি। এখানে আর অনেক বিষয় আছে। যে আওয়ামী লীগ জুজুর ভয় দেখিয়ে বিএনপি কে বগলে নেয়া, যে বিএনপি কে বলবে আওয়ামী লীগ এনে দিলাম, এই সেই, তোমরা আমাদের মতো চলো, তোমরাই আওয়ামী লীগ হয়ে যাও, তোমরা এই দালালি করো, এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করো, নইলে কিন্তু আবার আওয়ামী লীগকে তোমাদের উপর চাপিয়ে দেবো। এমনকি জামাতকেও ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে যে এই সেই, আমরা এই করে দিই সেই করে দিই, আওয়ামী লীগ আবার এসে আসলে কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না, জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে তোমরা বিরোধী দল হতে পারবে না, নানান কিছু। তো তোমরা জামাত হও, যাও, আমাদের এইটা মানো, নইলে কিন্তু খবর আছে। আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া এই পলিসির অংশ। কারণ মোদিও জানে যে আমি পুরো ভারতবর্ষ যদি আওয়ামী লীগের সবাইকে নাগরিকত্ব দিয়ে দেয়, তারপর বাংলাদেশের জনগণ না চাইলে কিছুতেই আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না। যেমন মোদি, ভারতবর্ষ, চীন সবাই মিলে তো হাসিনাকে বাঁচানোর চেষ্টা করেছিল 2024 সালের আগস্টে, জুলাইতে, কিন্তু হাসিনাকে বাঁচাতে পেরেছে? পারেনি। এর মানে মোদি কেন, সারা পৃথিবী চাইলেও বাংলাদেশের জনগণ না চাইলে সেটা পারে না। এটাও একটা রিয়ালিটি, পিপলস পাওয়ার। গণঅভ্যুত্থান অনেক সময় বিদেশি কোনো ষড়যন্ত্র বা কেউ কিছু করতে পারে না। এই জায়গায় এইসব কারণে বিএনপি জামাতকে যাতে ব্ল্যাকমেইল করা যায়, ভয় দেখানো যায়, সেজন্য আওয়ামী লীগকেই সুযোগ দিচ্ছে। হয়তোবা মোদি জানে যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া বা এভাবে এত সহজ হবে না, কারণ একটা পতিত স্বৈরাচারকে এত সহজে প্যাট্রোনাইজ করা যায় না, রিপেট্রিয়েট করা যায় না। তারপরও তারা অন্য উদ্দেশ্যে এটা করছে। এটা হচ্ছে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সমীকরণ, আন্তর্জাতিক ষড়যন্ত্র, এবং যুক্তরাষ্ট্র এর সাথে আছে। এবং এই জায়গায় আলেরিয়াসদের যে সুপ্রিমেসি, এটা সন্দেহজনক। আর শেখ হাসিনার ইউটার্ন, এটার আরো একটা ব্যাখ্যা আছে। আপনি দেখবেন যে সরকারে থাকলে তখন জাতিসংঘ টঙ্গ অমুক তমুক এগুলো গোনার টাইম নেই, কিন্তু বিরোধী দলে থাকলে তখন জাতিসংঘ আপনার কাছে অনেক কিছু। সরকারি দলের কোনো দালাল সাংবাদিক ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং এ যে বসে থাকে না, কিন্তু বিরোধী দলের সাংবাদিক বসে থাকে। আপনারা দেখতেন একসময় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ব্রিফিং করতো, আর সেখানে মুশফিকুল ফজল আনসারি কাঁপিয়ে ফেলতেন প্রশ্ন করে, এবং সেটা নিয়ে বাংলাদেশে তোলবার হতো। কিন্তু আওয়ামী লীগের সাংবাদিকরা কিন্তু ওইভাবে থাকতো না, খুব কম। কিন্তু এখন আওয়ামী সাংবাদিক সেখানে বসে থাকে, যদিও মুশফিকুল ফজল আনসারির মতো পারে না। তো দর্শক, এইসব সমীকরণেই চলছে এখন। সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, CNN নিউজ 18 কে হাসিনা।
এই যে হাসিনার এই ইউটার্ন, এটা বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সমীকরণের নতুনত্বের আভাস।